আছো বন্ধুরা? আমি চলে এলাম জানা অজানায় রবি ঠাকুরের আরেকটা পর্ব নিয়ে। পরিবার। পরিবার আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আমাদের ছোট থেকে বড় হওয়া, বৃহত্তর জীবনের পথে এগিয়ে যাওয়া, প্রতিটা স্তরেই পরিবারের প্রভাব আমাদের ওপর ভীষণভাবেই কাজ করে। রবি ঠাকুরের ক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হয়নি। ছোটবেলা থেকেই ঠাকুর বাড়িতে তিনি দেখেছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা, আবার এর পাশাপাশি ঢুকে পড়ছিল পশ্চিমের হাওয়া। আমাদের গুরুদেবের ঠাকুর দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তিনি কিন্তু বিদেশি সঙ্গীতের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়েছিলেন। শোনা যায় যে তিনি যখন বিদেশে ছিলেন সেই সময় তিনি একজন জার্মান সঙ্গীতজ্ঞকে নিযুক্ত করেছিলেন বিদেশি সঙ্গীত শেখার জন্য। আরেকদিকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ আমাদের রবি ঠাকুরের বাবা, তিনি আবার বিদেশি যন্ত্র সঙ্গীতের প্রতি ভীষণভাবে আগ্রহী ছিলেন। তিনি একজন বিদেশি শিক্ষকের কাছ থেকে পিয়ানো বাজানো শিখেছিলেন। আবার ব্রাহ্ম সমাজের উপাসনার সময় তিনি অ্যাকর্ডিয়ন বাজানোর ব্যবস্থা করেছিলেন। দ্বিজেন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ, হেমেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, অর্থাৎ রবি ঠাকুরের দাদারা প্রত্যেকটি কিন্তু পাশ্চাত্য সঙ্গীতে চর্চা করতেন। দ্বিজেন্দ্রনাথের গানের গলাটি কিন্তু ভালো ছিল না, কিন্তু হলে কি হবে, তিনি দারুণ ভালো পিয়ানো আর বিলাতি বাঁশি বাজাতে পারতেন। রবির শেষ দাদা হেমেন্দ্রনাথের কন্যা প্রতিভা দেবী, তিনিও ভীষণ ভালো পিয়ানো বাজাতে পারতেন। শোনা যায় বিলাতি যে ওস্তাদি সব গান ছিল, সেই সব গানে তিনি অনায়াসেই পিয়ানো বাজিয়ে দিতেন। বিটোভেনের ফিউনারাল মার্চ, মুনলাইট সোনাটা, এইসব ওস্তাদি গানেও তিনি অনায়াসেই পিয়ানো বাজিয়ে দিতেন। আর রবির জ্যোতি দাদা মানে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তিনি তো পিয়ানো, হারমোনিয়াম, সেতার, অর্গ্যান, অ্যাকর্ডিয়ন সব বাজনাতেই দক্ষ ছিলেন। পাশ্চাত্যের স্টাফ নোটেশনের মতো ভারতীয় সঙ্গীতের ক্ষেত্রেও জ্যোতিরিন্দ্রনাথ স্বরলিপির প্রবর্তন করেছিলেন, আকার মাত্রিক স্বরলিপি, যা আমাদের সকলের কাছেই ভীষণভাবে পরিচিত। তাহলে বন্ধুরা, বুঝতে পারলে তো পাশ্চাত্য সঙ্গীত কতটা এই ঠাকুর পরিবারকে প্রভাবিত করেছিল। আজ তবে এইটুকু থাক, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ও হ্যাঁ, বিদেশি সঙ্গীত নিয়ে এত কথা বললাম, একটা গান ভীষণ গাইতে ইচ্ছে করছে, গাই তাহলে কেমন? আহাজি বসন্তে এত ফুল